আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিয়েছি। আজকের এই পর্বে টাইপ 8 অর্থাৎ টাইপ 1 থেকে 7 পর্যন্ত, এখনও পর্যন্ত আমরা যে 7টা পর্ব করেছি, সেই 7টা টাইপে যেই অঙ্কগুলো ছিল সেগুলোর সংমিশ্রণে যেই প্রশ্নগুলো অর্থাৎ বহুপদী, একাধিক অপশন সঠিক হতে পারে, সেই বহুপদীগুলোর আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে 177 নম্বর প্রশ্ন। এখানে বলা হলো পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 2x মাইনাস 1 হলে এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক। সবার প্রথমে বলল এক্স প্লাস 1 পি অফ এক্সের একটি উৎপাদক, অর্থাৎ এই যে পি অফ এক্স, এই বহুপদীটা, এটার একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন উৎপাদকের কথা বলে, উৎপাদকের ভিতর থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসানো হলে সেই বহুপদীর ফলাফল শূন্য হয়ে যায়। আবারও বলি, উৎপাদক যাকে বলা হবে সেখান থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসানো হলে বহুপদীটি শূন্য হয়ে যাবে, অবশ্যই শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখব এক্স প্লাস 1, তারা বলতেছে, অপশনে বলতেছে যে এক্স প্লাস 1 হচ্ছে পি অফ এক্সের একটি উৎপাদক। তাহলে এক্স প্লাস 1 যদি সত্যিকার অর্থেই উৎপাদক হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা চলকের যেই মান পাবো সেটি বহুপদীতে বসানো হলে বহুপদীটা শূন্য হয়ে যাবে। আসলেই হয় কি না আমরা এখানে এটা চেক করব। এই যে এক্স প্লাস 1, এটাকে উৎপাদক বলা হচ্ছে, এইটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এক্সের মান আমরা পেয়ে যাব -1। এই যে এক্সের মান -1 পেলাম, এই মানটাকে আমরা এখন বহুপদীর মধ্যে বসাবো। -1 হোল কিউব -2 ইন্টু -1 -1। তাহলে -1 মাইনাস মাইনাসে +2 -1 -2 +2, তাহলে আলটিমেটলি রেজাল্ট 0 আসে। তাহলে এক্স প্লাস 1 এখান থেকে আমরা চলকের মান নিয়ে যখন বহুপদীতে বসিয়েছি, বহুপদীটা শূন্য হয়েছে। সুতরাং এক্স প্লাস 1 সত্যিকার অর্থেই এই বহুপদীর একটা উৎপাদক। আচ্ছা, 2 নম্বর অপশন, পি অফ এক্সের মুখ্য সহগ -1। আমরা জানি বহুপদীর মধ্যে চলকের সবচেয়ে বড় পাওয়ার যেই পদে থাকে ওই পদটিকে বলা হয় মুখ্য পদ, আর মুখ্য পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 1, আর এখানে এক্স নাই, তার মানে এক্সের পাওয়ার 0, এক্স নাই মানে এক্সের পাওয়ার 0। তাহলে এক্সের সবচেয়ে বড় পাওয়ার এটা, তাহলে এই পদটা হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদের সহগ হচ্ছে 1। তাহলে আমরা বলবো মুখ্য সহগ 1। প্রিয় শিক্ষার্থীরা, ফাঁদে ফেলার জন্য এখানে -1 দিছে। অনেক শিক্ষার্থী কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে এটাকে সঠিক দিয়ে ফেলবে যে আসলেই তো এক্স কিউবের সহগ তো 1, কিন্তু এখানে যে সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া, এটা ভুল, এটা ভুল। পি অফ এক্সের মুখ্য সহগ -1 না, পি অফ এক্সের মুখ্য সহগ 1। এবার 3 নম্বর অপশনে চলে যাই, পি অফ এক্সের মাত্রা 3। হ্যাঁ, এখানের মধ্যে এই যে পি অফ এক্স যেই বহুপদী, তার মাত্রা 3, এটা সঠিক। 1 ও 3 সঠিক, আমরা দেখতেছি 1 ও 3 খ নম্বর অপশনে রয়েছে। তাহলে 177 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। তো আমরা এখন 178 নম্বর প্রশ্নের সমাধান করব। 178 নম্বর প্রশ্নে এখানে বলা হলো একটা বহুপদী দেওয়া আছে পি অফ এক্স, পি অফ এক্স দিয়ে লেখা আছে 2x³ + 5x² ডিভাইডেড বাই x² + 3। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাগ চিহ্নটা দেখা যাচ্ছে, ভাগ চিহ্নের উপরে কিন্তু একটা বহুপদী, নিচে আরেকটা বহুপদী। তাহলে লবের মধ্যে বহুপদী, হরের মধ্যে বহুপদী। এই লবকে যখন হর দ্বারা ভাগ করা হবে, রেজাল্ট হিসাবে যেটা পাবো সেটাও একটা বহুপদী হতে পারে। তো আমাদেরকে বলা হলো বহুপদীর মাত্রা 1। আচ্ছা, এখানে যে বহুপদীর মাত্রা 1 বলছে, কোন বহুপদী? যখন লবকে হর দ্বারা ভাগ করব, ভাগফল হিসাবে যেই বহুপদী পাওয়া যাবে সেই বহুপদীকে নিয়ে এখানে কথা হচ্ছে। লবে থাকা বহুপদীকে হরে থাকা বহুপদী দ্বারা ভাগ করলে ভাগফল হিসেবে যেই বহুপদী পাওয়া যাবে সেই বহুপদী নিয়ে এখানে কথা বলা হচ্ছে। ওই বহুপদীর মাত্রা 1 আসলে কি তা? আমরা জানি লবে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ হরে থাকা বহুপদীর মাত্রা, যা আসে এটা হচ্ছে ভাগফলে আসা বহুপদীর মাত্রা। অর্থাৎ লবকে হর দ্বারা ভাগ করলে যেই ফলাফল আসবে, যেই বহুপদীটা আসবে, ওই বহুপদীর মাত্রা কত? লবে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ হরে থাকা বহুপদীর মাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, লবে থাকা বহুপদীর মাত্রা 3, হরে থাকা বহুপদীর মাত্রা 2। তাহলে আমরা বলতে পারি যে এই ভাগফল হিসেবে যেই বহুপদী আসবে তার মাত্রা 1, এটা সঠিক। কেন? কারণ লবে থাকা বহুপদীর মাত্রা 3, হরে থাকা বহুপদীর মাত্রা 2, আর নিয়ম হচ্ছে
ভাগফলে যেই বহুপদীটা আসবে তার মাত্রা বের করার নিয়ম লবে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ হরে থাকা বহুপদীর মাত্রা, তাহলে রেজাল্ট 1। তাহলে 1 নাম্বার তথ্যটা সঠিক। এবার বহুপদীটির মুখ্য সহগ 2। এখানে যে বহুপদীটির মুখ্য সহগ 2 বলল, কোন বহুপদী? ওই যে ভাগফল হিসাবে যেই বহুপদীটা আসবে তার মুখ্য সহগ 2। আচ্ছা, তো যখন আমরা দেখব একটা বহুপদী লবে আছে আর একটা বহুপদী হরে আছে, ভাগফল হিসেবে যেই বহুপদী আসবে তার মুখ্য সহগ জানতে চায়, তখন নিয়ম হচ্ছে লবে থাকা বহুপদীর মুখ্য সহগ ভাগ হরে থাকা বহুপদীর মুখ্য সহগ। এই যে দেখেন, আমাদের কাছে এটার মুখ্য সহগ জানতে চাইছে না? এটার মুখ্য সহগ বের করার নিয়ম কি? যেহেতু এটা ভাগাকারে আছে, তাহলে লবে থাকা বহুপদীতে মুখ্য পদের মুখ্য সহগ যেটা, তাকে আমরা ভাগ করব হরে থাকা বহুপদীর মুখ্য পদের মুখ্য সহগ দ্বারা। তাহলে এখানের মধ্যে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, তাহলে 2 ডিভাইডেড বাই 1 অর্থাৎ আলটিমেটলি রেজাল্ট 2 আসে। তাহলে বহুপদীর মুখ্য সহগ 2, এটা সঠিক। পি অফ -1 ইকুয়াল টু 3/4, আসলে এটা সঠিক কিনা? অর্থাৎ এক্সের জায়গায় -1 বসানোর জন্য বলা হচ্ছে। তাহলে আমরা এক্সের জায়গায় -1 বসাবো। -1 হোল কিউব, তাহলে -1, তাহলে -2। -1কে স্কোয়ার করলে 1, 5 × 5। -1কে স্কোয়ার করলে 1, 1 + 3 তাহলে 4। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3 আর নিচে 4, তাহলে 3/4 এটা সঠিক। আমরা দেখতেছি এই প্রশ্নটার ক্ষেত্রে 3টা অপশনই সঠিক উত্তর। তাহলে ঘ নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর, 1, 2 ও 3। 179 নম্বর প্রশ্ন, হুবহু আগের প্রশ্নটার মতো, হুবহু আগের প্রশ্নটার মতো। এখানের মধ্যে পি অফ এক্স ইকুয়াল টু বহুপদী দিয়ে দিছে, লবের মধ্যেও বহুপদী, হরের মধ্যেও বহুপদী, ভাগফল হিসেবে যেই বহুপদী আসবে তার ব্যাপারে কথা বলা হচ্ছে। মাত্রা জানতে চায়, নিয়ম কি? লবে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ হরে থাকা বহুপদীর মাত্রা। তাহলে কত আসে? 2। তাহলে বহুপদীর মাত্রা 5, এটা ভুল, সঠিক উত্তর 2 হবে। বহুপদীর মুখ্য সহগ হাফ, নিয়ম কি? লবে থাকা বহুপদীর মুখ্য সহগ ডিভাইডেড বাই হরে থাকা বহুপদীর মুখ্য সহগ, কাটাকাটি করলে হাফ, এটা সঠিক। অনেকে এটা ভাববেন যে 1 নম্বর অপশন যেহেতু ভুল হয়ে গেছে, এটা যদি আমরা শিওর যে 1 নম্বর অপশন ভুল, তাহলে 1 নম্বর অপশন যেখানে যেখানে আছে সেগুলো বাদ, তাহলে গ নম্বর অপশনটা সঠিক উত্তর। হ্যাঁ, আপনি এই টেকনিকটা পরীক্ষার হলে খাটাইয়েন। আপাতত আসলে আমরা একটু ব্যাখ্যাগুলো বুঝি, হ্যাঁ, সবগুলো ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করি। 3 নম্বর অপশনে বলছে পি অফ -2 ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে আমরা এক্সের জায়গায় -2 বসাবো। তাহলে 6 × -2 হোল টু দি পাওয়ার 5 প্লাস -2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 12 × -2 হোল কিউব। চলেন এবার রেজাল্টটা আমরা বের করতে থাকি। সেটি হচ্ছে -2, তাকে যদি পাওয়ার 5 করি, পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাস থাকবে, মাইনাস থাকবে। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 32। তাহলে 6 × 32, 6 × 32, 6 × 32। আচ্ছা, আমরা এটা লিখি এভাবে করে, 6 × -32, কারণ যে পাওয়ার 5-এর কারণে মাইনাসটা থাকবে। ওকে, এখানে 2কে স্কোয়ার করলে হয় 4, তাহলে +4, নিচে 2 আর পাওয়ার বিজোড়তে মাইনাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কিউব মানে 8, 8 × 96, 8 × 96। ক্যালকুলেশনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, সেটা হচ্ছে -32কে 6 দিয়ে গুণ, 32 × 6, তাহলে 192, -192 যোগ 4 আর নিচে -94। ওকে, আরও সামনের দিকে আগাই, তাহলে -4 যদি বাদ যায় তাহলে 188, -94, তাহলে 188কে 2 দিয়ে ভাগ, 188কে ভাগ 94, ভাগ 94, 188 ভাগ 94, 2 বার যায়, 2 বার যায়, তাহলে মাইনাস মাইনাস কাটা, রেজাল্ট হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি পি অফ -2 মানে 2। ওকে, ফাইন। তাহলে আমাদের 2 ও 3 সঠিক, তো 2 ও 3 গ নম্বর অপশনে রয়েছে। 180 নম্বর প্রশ্ন, এখানে বলা হলো যে a × x⁴m প্লাস b × x⁴n প্লাস c। এবার ব্র্যাকেটে বলছে m বড় n ছোট, এটা দেখা যাচ্ছে যে লিখে দিছে m > n, তাহলে m বড় n ছোট। বলতেছে এটা যদি একটা বহুপদী হয়,
এইটা যদি একটা বহুপদী হয় তাহলে সেই ক্ষেত্রে নিচের কোনটা কোনটা সঠিক? n লেস দেন 0। দেখেন যেহেতু একটা বহুপদী তাহলে আমরা চলক বলবো x কে। চলক কাকে বলবো? x কে বলবো, যে এখানে চলক হচ্ছে x। তো সেই ক্ষেত্রে x যদি চলক হয় আমরা জানি বহুপদীর ক্ষেত্রে পাওয়ার ঋণাত্মক হতে পারে না। বহুপদীর মাত্রা কি হয়? বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বহুপদীর প্রতিটি পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ঋণাত্মকও হতে পারবে না এবং ভগ্নাংশও হতে পারবে না, মানে দশমিকও হতে পারবে না। তাহলে যেহেতু এটা একটা বহুপদী, বলেই দিচ্ছি যে এটা একটা বহুপদী, তাহলে এক্সের পাওয়ার যা আছে তার ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে n লেস দেন 0 এই কথাটা সঠিক না, কারণ n 0-র চাইতে ছোট মানে কি? যে 0-র চাইতে ছোট মানেই তো ঋণাত্মকে চলে যাওয়া। এটা হতে পারবে না। তাহলে n এর মান 0-র চাইতে ছোট হতে পারে না, এটা ভুল। তারপরে হচ্ছে গিয়ে মুখ্য সহগ a। দেখেন আমরা দেখতেছি চলকের পাওয়ার m, চলকের পাওয়ার n, তাহলে m এটাও পাওয়ার, n এটাও পাওয়ার। ব্র্যাকেটে লিখে দিয়েছে m বড় n ছোট। আমরা জানি যে পাওয়ারগুলোর মধ্যে সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটাই হচ্ছে মাত্রা, ওই বহুপদীর মাত্রা। তাহলে m হচ্ছে এই বহুপদীর মাত্রা। তাহলে বহুপদীর মাত্রা যেই পদে থাকে ওই পদটাকে বলা হয় মুখ্য পদ। বহুপদীর মাত্রা যেই পদে থাকে ওই পদকে বলা হয় মুখ্য পদ। তাহলে যেহেতু এখানে সবচেয়ে বড় পাওয়ার m, তাহলে এটা হচ্ছে বহুপদীর মাত্রা। তাহলে এই বহুপদীর মুখ্য পদ a ইন্টু এক্স টু দি পাওয়ার m। তাহলে সেই ক্ষেত্রে x যেহেতু চলক, তার সামনে যে a আছে এটা হচ্ছে, x যেহেতু চলক তাহলে তার সামনে a আছে, এই a হচ্ছে মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ a, এটা সঠিক। মাত্রা m, এটাও সঠিক। 2 ও 3 গ নাম্বার অপশনে রয়েছে। 181 নাম্বার প্রশ্ন। এখানে বলা হলো p ও q দুইটি বহুপদী। p একটা বহুপদী, q আরেকটা বহুপদী। তো যদি p এবং q দুইটা আলাদা আলাদা বহুপদী হয় তাহলে p থেকে q মাইনাস করলে একটা বহুপদী হবে। p থেকে q মাইনাস করলে একটা বহুপদী হবে। হ্যাঁ, একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী বিয়োগ করলে ফলাফল হিসেবে যে বিয়োগ ফলটা পাওয়া যায়, বিয়োগ করলে তো ফলাফল হিসাবে বিয়োগ ফলই আসে। তো একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী বিয়োগ করলে ফলাফল যা আসে সেটা অবশ্যই অবশ্যই বহুপদী হবে, অবশ্যই অবশ্যই বহুপদী হবে। আচ্ছা, পি কিউ, আচ্ছা পি কিউ মানে কি? এই যে মাঝখানে গুণ চিহ্ন, অর্থাৎ পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ। তাহলে দুইটা বহুপদী গুণাকারে আছে, গুণফল অবশ্যই অবশ্যই বহুপদী। এখানে বলছে পি কিউ বহুপদী নাও হতে পারে না, এটার কোনো চান্স নাই, এটার কোনো সুযোগ নাই। দুইটা বহুপদীকে যখন গুণ করা হয় তখন গুণফল অবশ্যই অবশ্যই বহুপদী হবে। আর তারা বলছে গুণফল বহুপদী নাও হতে পারে, এটা হতে পারে না। আচ্ছা, পি বাই কিউ তার মানে কি? একটা বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে ভাগফল বের হবে। ভাগফল বহুপদী হতে পারে আবার নাও হতে পারে, এই তথ্যটা সঠিক। কেন ভাগফল বহুপদী হতে পারে আবার নাও হতে পারে? তার কারণ আমরা যখন লবের মধ্যে একটা বহুপদী লিখব, হরের মধ্যে আরেকটা বহুপদী লিখব, তখন লবে থাকা বহুপদীকে হরে থাকা বহুপদী দ্বারা ভাগ করলে ভাগফল বহুপদী হতেও পারে নাও হতে পারে। কি কারণে আমি দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা কিউ হিসেবে যেই বহুপদীটা আছে যদি সেই বহুপদীটার মান 0 হয়, কিউ হিসেবে যেই বহুপদীটা আছে মানে হর 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 হিসেবে যেই বহুপদী, সেখানে যদি আমি 0 বসাই, আচ্ছা 0 কি বহুপদী না? 0 তো বহুপদী, শূন্য বহুপদী, আপনারা জানেন আগের পর্বগুলোতে করিয়েছি। তাহলে 0 হচ্ছে শূন্য বহুপদী। তাহলে সুতরাং আমি হরের মধ্যে শূন্য বহুপদী বসাইতেই পারি। লবের মধ্যে একটা বহুপদী লিখলাম, মনে করেন আমি লিখলাম লবের মধ্যে x² + 1 আর হর হিসাবে লিখলাম 0, মানে পি পি এই যে লবে থাকা বহুপদী হিসাবে লিখলাম x² + 1 আর হরে থাকা বহুপদী হিসাবে আমরা লিখলাম 0। লেখা যায় না? দুইটাই তো বহুপদী। কিন্তু ঘটনা হচ্ছে এখন কি রেজাল্ট বের হবে? এই মুহূর্তে অঙ্কটা যেই অবস্থাতে আছে রেজাল্ট বের হবে। শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায়, রেজাল্ট আসে তখন না। তাহলে রেজাল্টই আসে না, তাহলে বহুপদী আসবে কীভাবে করে? এই জন্য দুইটা বহুপদী যখন ভাগাকারে থাকে তখন ভাগফলটা বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে পি কিউ, হ্যাঁ, তাহলে পি হিসেবে যদি আমি x² + 1কে বসাই আর কিউ হিসেবে যদি 0 বসাই, তাহলে আলটিমেটলি রেজাল্ট তো 0 আসবে। তো রেজাল্ট 0 আসবে, তো মানে কোনো না কোনো একটা রেজাল্ট তো আসতেছে।
সেটা বহুপদী হবে, সেটা বহুপদী হবে। তো এই জিনিসটি আর কি বললাম এখানের মধ্যে, যে দুইটা বহুপদী, একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী বিয়োগ করলে ফলাফল হিসাবে যে বিয়োগ ফলটা আসে সেটা বহুপদী। দুইটা বহুপদীকে গুণ করলে অবশ্যই ফলাফলটা বহুপদী হবেই হবে। একটা বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করলে ফলাফলটা বহুপদী হতেও পারে, নাও হতে পারে। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। 182 নম্বর প্রশ্ন বলছে দুইটি বহুপদী পি অফ এক্স ও কিউ অফ এক্স সকল এক্সের জন্য সমান। কি বলছে? সকল এক্সের জন্য সমান। অর্থাৎ এই যে দুইটা বহুপদী, এটাও এক্স চলকের বহুপদী, এটাও এক্স চলকের বহুপদী, দুইটা বহুপদী সকল এক্সের জন্য সমান। মানে কি? আমি এক্সের মান যদি 1 নেই, তাহলে আমি 1 এখানেও বসাবো, এখানেও বসাবো, এখানের ফলাফল সমান হবে। আমি যদি এক্সের মান -2 নেই, এখানেও বসাবো, এখানেও বসাবো, এটার ফলাফল সমান হবে। অর্থাৎ এক্সের যেই মানই নেই না কেন উভয় বহুপদী পরস্পর সমান হবে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে এই সমতা, এই যে সমান, এই সমতাকে অভেদ বলা হয়। অভেদ মানে আইডেন্টিটি, যে যখন দুইটা বহুপদীতে চলকের মান যাই বসানো হোক না কেন দুইটি বহুপদী পরস্পর সমান থাকে, দুইটি বহুপদী পরস্পর সমান থাকে, তখন ওই দুইটি বহুপদীকে বলা হয় অভেদ। এই যে সমান, এই সমানটাকে বলা হবে অভেদ। আর এই অভেদের চিহ্ন হচ্ছে সমান দাগটা 3 বার দেওয়া হয়, সমান দাগটা 3 বার দেওয়া হয়। অর্থাৎ পি অফ এক্স অভেদ কিউ অফ এক্স, সমান দাগটা যখন 3 বার দেওয়া হবে তখন এটা স্পেশালভাবে একটা ইঙ্গিত করতেছে যে এই দুইটা বহুপদীতে চলকের মান যাই বসানো হোক না কেন তারা পরস্পর সমান হবেই হবে। আচ্ছা, তাহলে 2 নম্বর অপশনটা সঠিক। 3 নম্বর অপশনে বলছে উভয়ের মাত্রা সমান হয়। হ্যাঁ, দুইটা বহুপদী যখন অভেদ হয় তারা সবসময় সমান হয়, তখন তাদের মাত্রাও সমান হয়, তাদের মাত্রাও সমান হয়। আচ্ছা, তাহলে 3টা অপশনে সঠিক, তাহলে ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 183 নম্বর প্রশ্ন। 183 নম্বর প্রশ্ন আমরা যা দেখতে পাচ্ছি এখানে ভাজ্য, ভাজক, ভাগশেষ এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। ডি অফ এক্স দ্বারা এন অফ এক্সকে ভাগ করলে ভাগফল কিউ অফ এক্স হয়, ভাগশেষ আর অফ এক্স হয়। কথাটা একটু বুঝি। ডি অফ এক্স দ্বারা ভাগ করব, এন অফ এক্সকে ভাগ করব, ভাগফল হিসেবে কিউ অফ এক্স পাওয়া যায়, ভাগশেষ হিসেবে আর অফ এক্স পাওয়া যায়। তাহলে যেটা দ্বারা ভাগ করি তাকে কি বলা হয়? ভাজক। যাকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য। তাইলে এন অফ এক্স তাকে ভাগ করব ডি অফ এক্স দ্বারা, ফলাফল হিসাবে কিউ অফ এক্স পাওয়া যায়। আর ভাগশেষ হিসেবে আর অফ এক্স পাওয়া যায়। আচ্ছা, এই যে আর অফ এক্স। ওকে, তো ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব, এটা ভাগফল, এটা ভাগশেষ। বলা হলো কিউ অফ এক্সের মাত্রা, কিউ অফ এক্স মানে কি? ভাগফল। ভাগফলের মাত্রা কত? কিছুক্ষণ আগের যেই এমসিগুলো আমরা সমাধান করেছি আশা করি সেখানে ব্যাখ্যা পেয়ে গেছেন। লবের মধ্যে যখন কোনো বহুপদী থাকে, হরের মধ্যে যখন কোনো বহুপদী থাকে, ভাগ করলে যে ভাগফল বের হয় এটা তো একটা বহুপদী হতে পারে। তো এই বহুপদীর মাত্রাটা কত? মাত্রাটা হচ্ছে লবে থাকা বহুপদীর মাত্রা বিয়োগ হরে থাকা বহুপদীর মাত্রা। তাহলে কিউ অফ এক্সের মাত্রা মানে এন অফ এক্সের মাত্রা বিয়োগ ডি অফ এক্সের মাত্রা। এই তথ্যটা সঠিক উত্তর। আর অফ এক্স মানে কি? ভাগশেষ। তো ভাগশেষ 0 হবে অথবা আর অফ এক্সের মাত্রা ডি অফ এক্সের মাত্রা যাতে ছোট হবে। এটার বাংলাটা কি? আপনি যখন ভাগশেষ বের হইছে, হয় ভাগশেষটা 0 হয়ে যাবে, আমরা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলাম, ভাগশেষটা হয় একদম 0 হয়ে যাবে। আর নয়তো 0 না এসে যদি অন্য কোনো কিছু আসে, অন্য কোনো বহুপদী আসে, তখন সেখানে মাত্রাটা কত হবে? ভাজকের মাত্রার চাইতে ছোট হবে। ভাজকের মাত্রার চাইতে ভাগশেষের মাত্রা ছোট হয়, ভাজকের মাত্রার চাইতে ভাগশেষের মাত্রা ছোট হয়। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাই। আমি যদি লিখি যে ভাজ্য হিসাবে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা লিখলাম ভাজ্য। আর ভাজকের এখানে লিখলাম x প্লাস 1। হ্যাঁ, এটা লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, এটা ভাজ্য, এটা ভাজক। তাহলে চলেন আমরা এখন ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করি। আমরা ভাগ করব x প্লাস 1 দ্বারা ভাগ করব।
সিস্টেম কি, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করতে হয়, তাহলে এক্স পাওয়া যায়। ওই এক্স দ্বারা পুরো ভাজককে গুণ করতে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স। এই যে দ্বিতীয়তে যে রাশিটা লিখলাম তার চিহ্নগুলো পাল্টায়া ফেলতে হয়। এক্স স্কোয়ার বাদ হয়ে গেছে, 2x থেকে একটা এক্স বাদ দিলে থাকে একটা এক্স প্লাস 1, এই যে উপর থেকে প্লাস 1 নামলো। এবার এই এক্স দ্বারা এই এক্সকে ভাগ করলে থাকে 1, ওই 1 দ্বারা এই পুরো ভাজককে গুণ দিলে হয় এক্স প্লাস 1। এবার চিহ্নগুলো পাল্টায়া লিখতে হবে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখব এখানে 0 আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1কে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ হিসেবে 0 পেলাম, ভাগশেষ হিসেবে 0 পেলাম। আচ্ছা, এই অঙ্কটাই তাহলে দেখেন কি বলছে, ভাগশেষ 0 হবে অথবা ভাগশেষের মাত্রা ডি অফ এক্সের যদি ছোটো হবে। কি এটা দেখেন, আমি যদি এই মুহূর্তে আচ্ছা 0 কীভাবে আসে দেখাইলাম। এবার আসলে আমি যদি একটু ভাজ্যটাকে চেঞ্জ করি, এখানে 3 দিলাম, হ্যাঁ ভাজ্যটাকে চেঞ্জ করলাম। আচ্ছা দেখেন তো, আমি লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা ভাজ্য, এটা ভাজক। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করবো, এক্স দ্বারা এখানে মধ্যে যদি ভাগ করি তাহলে এক্স আসে, সেটা দিয়ে গুণ করলে এটা ওকে ক্যালকুলেশন করে এখানে 2x প্লাস 1, এক্স দ্বারা এটাকে ভাগ করলে থাকে 2 দ্বারা গুণ দিলে হয় 2x প্লাস 2 মাইনাস মাইনাস, তাহলে কত হয় সেটা হচ্ছে -1। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখেন, -1 এটা ভাগশেষ না, -1 এটা ভাগশেষ না। আচ্ছা আমি কি বলতে পারি এই -1-এর সাথে একটা এক্স আছে তার পাওয়ার 0, বলতে পারি? এতে কি অঙ্কের কোনো সমস্যা হয়? -1-এর সাথে একটা এক্স আছে তার পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে তো 1 দিয়ে -1কে গুণ দিলে -1ই হয়, অর্থাৎ অঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে দেখেন এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাগশেষ। তো ভাজকে চলকের পাওয়ার 1 আর ভাগশেষে চলকের পাওয়ার 0। তার মানে আমরা কী শিখলাম? ভাজকের মাত্রার চাইতে ভাগশেষের মাত্রা ছোট হবে। হয় ভাগশেষটা 0 হয়ে যাবে পুরোপুরি, আর 0 না হয়ে যদি অন্য কোনো বহুপদী আসে তাহলে মাত্রাটা অবশ্যই ভাজকের চাইতে ছোট হবে। তাহলে এই কথাটা সঠিক যে ভাগশেষ সমান 0 অথবা ভাগশেষের মাত্রা, এই যে ডি অফ এক্স কিন্তু ভাজক ছিল, এই যে দেখেন ডি অফ এক্স হচ্ছে ভাজক, ভাজকের মাত্রা চাইতে ভাগশেষের মাত্রা ছোট হবে। 2 নম্বর তথ্যটাও সঠিক। 3 নম্বর তথ্যটা কি? সকল এক্সের জন্য এন অফ এক্স ইকুয়াল টু ডি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। কী এটা কী লিখলো? বিষয়টা হচ্ছে আমরা দেখেন ছোটোবেলা থেকে কিন্তু আপনারা সবাই জানেন এটা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা একদম ছোটোবেলা থেকে জানি, তাই না? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। প্রিয় শিক্ষার্থীরা, ভাজ্য এখানে কোনটা? এন অফ এক্স। তারপরে ভাজক কোনটা? ডি অফ এক্স। ভাগফল কোনটা? কিউ অফ এক্স। ভাগশেষ কোনটা? আর অফ এক্স। তাহলে এই জিনিসটা ওখানে লিখে দিছে। তাহলে এন অফ এক্স ইকুয়াল টু ডি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক। তাহলে এই 183 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনটা, অর্থাৎ 1, 2 ও 3 তিনোটাই সঠিক। 184 নম্বর প্রশ্নে চলে যাই। 184 নম্বর প্রশ্নে কি বলল? 184 নম্বর প্রশ্নে বলল যে কোনো বহুপদীতে উল্লিখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীটির মাত্রা বলে। হ্যাঁ, গরিষ্ঠ মাত্রা মানে সবচেয়ে বড় মাত্রা। একটা বহুপদীর মধ্যে যতগুলো পদ থাকে এর মধ্যে সবচেয়ে বড় মাত্রাটা যেটা, মানে সবচেয়ে বড় পাওয়ার তাকেই ওই পুরো বহুপদীর মাত্রা বলে। এটা সঠিক। এক্স ওয়াই জেড চলকের বহুপদীর পদগুলো সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার আর আকারে লেখা হয়। এটা সঠিক। যখন 3টা চলক থাকে এরকমভাবে লেখা হয়, আর এটা হচ্ছে সহগ। আচ্ছা, 2টি বহুপদীর ভাগফল সর্বদা বহুপদী হয়, কথাটা ঠিক না। 2টি বহুপদীর গুণফল সর্বদা বহুপদী হবে, কিন্তু 2টি বহুপদীর ভাগফল সব সময় বহুপদী হবে এমনটা নাও হতে পারে। আমরা কিছুক্ষণ আগে তার ব্যাখ্যা দিয়েছি। ঠিক আছে, তাহলে 1 ও 2 সঠিক। ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 185 নম্বর প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একটা রাশি দিল। এই রাশিটির ক্ষেত্রে 3টা অপশনের কোনটা সঠিক? এটি চক্রক্রমিক রাশি কিনা? না, এটি চক্রক্রমিক রাশি না। কেন? কারণ চক্রক্রমিক রাশি কাকে বলা হয়? যে রাশির 3টি চলক অথবা তার চাইতেও বেশি চলক স্থান পরিবর্তন করা সত্ত্বেও সেই রাশিটির মানের কোনো পরিবর্তন না ঘটে, তখন সেই রাশিটিকে বলা হয় চক্রক্রমিক রাশি। তাহলে শর্ত কী ছিল? শর্তটা আরম্ভ হয়েছে কি দিয়ে? 3টি চলক অথবা তার চাইতে বেশি চলক।
তার মানে কমপক্ষে 3টা চলক থাকতেই হবে। এখানে আসেই তো 2টা চলক এক্স আর ওয়াই, এখানে আসেই তো 2টা চলক এক্স এবং ওয়াই, 3টা চলক তো নাই। তা 3টা চলক যদি নাই থাকে তো এটা চক্রক্রমিক রাশি হবে কিভাবে করে? শর্তই তো মানে নাই, তাহলে চক্রক্রমিক রাশি না, সমমাত্রিক রাশি। এটা সঠিক কেন? এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 1 যোগ করলে হবে 2, এরপরে এখানে তো ওয়াইয়ের পাওয়ার 2। ওকে ফাইন, তাহলে সবগুলোর পাওয়ার সমান আছে, প্রত্যেকটা পদের মাত্রা সমান, সমমাত্রিক রাশি। প্রতিসম রাশি, প্রতিসম রাশি কাকে বলে? দুইটি চলক তাদের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না ঘটে তাহলে তাকে প্রতিসম রাশি বলে। এক্সের জায়গায় যদি আমরা ওয়াই লিখি, এক্সের জায়গায় ওয়াই লিখি, ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, তাহলে দেখেন দুইটা চলকের স্থান পরিবর্তন করলাম, মান কি পরিবর্তন হয়েছে? না, ওই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মানের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এই রাশিটি হচ্ছে প্রতিসম রাশি। 2 ও 3 সঠিক। আপনারা কেউ কেউ ভাববেন যে 1 যেহেতু ভুল তাহলে গ নাম্বারটা সঠিক, ভেরি গুড। তো 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। 186 নাম্বার প্রশ্ন চলে যাই। একই রকমের একটা প্রশ্ন আমাদেরকে এখানের মধ্যে বলল যে এই যে একটা বহুপদী দেওয়া হলো, একটি প্রতিসম রাশি। তো এখানের মধ্যে আমরা যদি দুইটা চলকের স্থান পরিবর্তন করি, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স যদি বসাই তাহলে রাশিটার মানের কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে এটা প্রতিসম রাশি সঠিক আছে। এটা সমমাত্রিক বহুপদী, হ্যাঁ সবগুলোর মাত্রা 3 সমান, তাহলে সমমাত্রিক বহুপদী চক্রমিক রাশি। এখানে 3টা চলকের যদি স্থান পরিবর্তন করি, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স যদি বসাই মানের কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে এটা চক্রমিক রাশি, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 187 নাম্বার প্রশ্ন, একদম একই রকমের একটা প্রশ্ন। এখানে মধ্যে একটা রাশি দিয়ে বলছে এটার উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। প্রিয় শিক্ষার্থীরা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, অনুশীলনী 2-এর অঙ্কগুলো করতে গিয়ে আপনারা প্রায় সময়ই কিন্তু ব্যবহার করছেন, অধিকাংশ ক্ষেত্রে একটা সূত্র আপনাদের সামনে আসছে। সেটা কি ছিল? হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক না প্রিয় শিক্ষার্থীরা? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এই যে রাশিটা দেওয়া সেটা বলতে আমরা এটাকে বুঝি। তাহলে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এইটা, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এরা সবাই গুণ আকারে রয়েছে তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে এই প্রথম রাশিটার উৎপাদক, এরা প্রত্যেকেই হচ্ছে এই প্রথম রাশিটার উৎপাদক। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে এই প্রথম রাশিটার উৎপাদক, এটা আমরা বলতে পারি। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক, রাশিটি প্রতিসম। আমরা যদি এখান থেকে দুইটা চলকের স্থান পরিবর্তন করি তাহলে মান যদি পরিবর্তন না হয় তাহলে রাশিটা প্রতিসম হবে। এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই আর ওয়াইয়ের জায়গায় এক্স বসাই, জেডকে কিছু করব না, জেডকে কিছু করব না, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, জেড থাকলো। তাহলে দেখেন এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz, মানের কোনো পরিবর্তন ঘটেনি, এটা প্রতিসম রাশি। রাশিটি চক্রক্রমিক, হ্যাঁ এটা সঠিক হবে, কারণ এখান থেকে 3টা চলক ক্রমান্বয়ে তাদের জায়গা পরিবর্তন করেন, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স, এক্স ওয়াই জেড জায়গাগুলো পরিবর্তন করেন, দেখবেন মান একই থাকবে, মান পরিবর্তন হবে না, তাহলে এটাও চক্রক্রমিক রাশি। তাহলে 3টা তথ্যই সঠিক, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 188 নম্বর প্রশ্নে চলে যাই। আশা করি এখানে আর সময় লাগবে না, আপনাদের ইতিমধ্যে বুঝে গেছেন এই যে রাশিটা দেওয়া এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই রাশিটি প্রতিসম। হ্যাঁ, আপনি এল আর এম তাদের যদি জায়গা পরিবর্তন করেন রাশিটা একই থাকবে, মান পাল্টাবে না, সমমাত্রিক মানে মাত্রা সমান। দেখেন 2 2 2 মাত্রা সমান, চক্রক্রমিক। এখানের মধ্যে এল এর জায়গায় এম, এম এর জায়গায় এন, এন এর জায়গায় এল, ক্রমান্বয়ে 3টা জায়গা পরিবর্তন করেন, মান ঠিকই থাকবে, পাল্টাবে না। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 189 নম্বর প্রশ্নে 3টা চলক রয়েছে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই পি স্কোয়ার, অর্থাৎ পি কিউ আর 3টা চলক। তো এই রাশিটি চক্রক্রমিক, প্রতিসম, সমমাত্রিক, কোনটা জানতে চেয়েছে। তো আমরা এখানে যেহেতু 3টা চলক ক্রমান্বয়ে রয়েছে পি কিউ কিউ আর আর পি, তাহলে এটা চক্রক্রমিক হবে, হবে এটা চক্রক্রমিক হবে। আচ্ছা, এটা চক্রক্রমিক হবে। বলছে এই রাশিটি প্রতিসম। আচ্ছা, প্রতিসম কি? দুইটা চলকের স্থান পরিবর্তন করতে হবে, মানের যেন কোনো পরিবর্তন না ঘটে, এটা প্রতিসম হবে না। দেখেন আমরা এখন করে দেখাই, পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি, অর্থাৎ দুইটা চলকের স্থান পরিবর্তন করব। পি এর জায়গায় কিউ বসাই, তাহলে কিউ স্কোয়ার, আর কিউ এর জায়গায় পি বসাই, পি স্কোয়ার,
কিউ এর জায়গায় পি বসাই, পি স্কোয়ার, আর কে কোনো পরিবর্তন করব না, আর কে পরিবর্তন করব না, পি এর জায়গায় কিউ বসাই। তাহলে দেখেন কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার আছে এখানে, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার নামে কোনো পদ নাই, তাহলে প্রতিসম হবে না। দুইটা চলক স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হয়ে যায় সমমাত্রিক। হ্যাঁ, এটা সঠিক। দেখেন 2 2 2 2 2 2 সবগুলোর পাওয়ার সমান, তাহলে এটা সমমাত্রিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। 190 নম্বর প্রশ্ন, একই রকমের একটা প্রশ্ন বলছে এই যে রাশিটা দেওয়া চক্রক্রমিক প্রতিসম সমমাত্রিক। তো আমরা এখানে দেখতেছি যে এক্স এক্স ওয়াই, ওয়াই ওয়াই জেড, জেড জেড এক্স, তো তিনটা চলকের যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে মানের কোনো পরিবর্তন ঘটবে না। কিভাবে করে? এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স বসাই। চলেন বসাই। এক্সের জায়গায় ওয়াই, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, ওয়াইয়ের জায়গায় জেড, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স, জেডের জায়গায় এক্স, জেডের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই। দেখেন মান ঠিক আছে কিনা। এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, জেড স্কোয়ার বাই জেড এক্স, জেড স্কোয়ার বাই জেড এক্স। তাহলে এটা চক্রক্রমিক, অর্থাৎ তিনটে চলক স্থান পরিবর্তন করছি, মানের কোনো পরিবর্তন ঘটে নেই, তাহলে এটা চক্রক্রমিক। প্রতিসম হবে কিনা? প্রতিসমের বেলায় দুইটা চলকের স্থান পরিবর্তন করতে হয়, মানের যেন পরিবর্তন না ঘটে। তাহলে এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স। দেখেন আমি যদি বাকিগুলো নাও লিখি, অলরেডি এখানে তো প্রমাণ হয়ে গেছে যে এটা ঠিক নাই। দেখেন ওয়াই স্কোয়ার বাই ওয়াই এক্স নামে এখানে কিছু আছে, ওয়াই স্কোয়ার বাই ওয়াই এক্স নামে নাই। তো আমি আর বাকিগুলো লিখে কি করব? এখনই তো আমরা দেখতেছি যে মিলতেছে না। তাহলে দুইটা চলকের স্থান পরিবর্তন করলে এই রাশিটা সমান হবে না, এটা প্রতিসম না। সমমাত্রিক কিনা? হ্যাঁ, এটা সমমাত্রিক। এটা সমমাত্রিক কেন? কারণ এক্স স্কোয়ার, তাহলে এখানে 2, আর এক্স ওয়াই 1 + 1 তাহলে হয় 2, তাহলে উপরেও 2 নিচেও 2, উপরেও 2 নিচেও 2, উপরেও 2 নিচেও 2। এই যে 1 1 একসাথে করলে 2, 1 1 একসাথে করলে 2, 1 1 একসাথে করলে 2, তাহলে আমরা বলতে পারি এই রাশিটি সমমাত্রিক। ওকে, তাহলে সেই ক্ষেত্রে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 191 নম্বর প্রশ্ন, বীজগাণিতিক একটা রাশি এখানে আমাদের দিল, দিয়ে বলল যে আর কি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে এই যে তিনটা অপশন দেওয়া, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড একটি সমমাত্রিক বহুপদী। আমরা দেখতেছি যেখানে এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1 একসাথে যোগ করলে হয় 3, ওয়াইয়ের পাওয়ার 1, জেডের পাওয়ার 2 একসাথে যোগ করলে হয় 3, 1 1 1 একসাথে যোগ করলে হয় 3, তাহলে তিনটা পদেরই মাত্রা 3, তাহলে সমমাত্রিক বহুপদী, এটা সঠিক। 6x স্কোয়ার প্লাস 5xy প্লাস 2y স্কোয়ার একটি প্রতিসম রাশি, দুইটা চলকের স্থান পরিবর্তন করব। আচ্ছা, এক্সের জায়গায় যদি ওয়াই লিখি, দেখেন প্রথমেই অঙ্ক যে এটা হবে না তার প্রমাণ পেয়ে গেছি। এক্সের জায়গায় যদি আমরা ওয়াই লিখি তাহলে 6y স্কোয়ার। আচ্ছা আপনি বলেন এই যে 6y স্কোয়ার এখানে কি আছে? 6y স্কোয়ার নাই, তো অলরেডি দেখা যাচ্ছে মান মিলতেছে না, তাহলে এটা প্রতিসম না। এটি একটি চক্রক্রমিক রাশি। এখানে আমরা চলকগুলোর স্থান পরিবর্তন করব। এখানের মধ্যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই জেড স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই জেড স্কোয়ার একটি চক্রক্রমিক রাশি। প্রিয় শিক্ষার্থীরা, এটা চক্রক্রমিক হবে কিনা? তিনটা চলকের স্থান পরিবর্তন করব। আমরা এক্সের জায়গায় ওয়াই লিখব, ওয়াইয়ের জায়গায় জেড লিখব, জেডের জায়গায় এক্স লিখব। চলেন আমরা একটা মানগুলো চেক করে দেখি। তাহলে জেডের জায়গায় কী লেখার কথা? এক্স লেখার কথা। এক্সের জায়গায় ওয়াই, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স। ওকে, এখন দেখি মানগুলো মিলে কিনা। এক্স স্কোয়ার ওয়াই মিলছে, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড নাই, এই যে ওয়াই স্কোয়ার জেড, এখানে ওয়াই স্কোয়ার জেড নাই, তাহলে মিলে নাই, তাহলে এটা চক্রক্রমিক রাশি না। তাহলে আমরা দেখছি শুধুমাত্র ক নাম্বার অপশনটা সঠিক উত্তর, শুধুমাত্র 1 নাম্বার যেই অপশনটা সেটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এই যে এখানে তো শুধু 1 নাম্বার অপশন রয়েছে, এখানে শুধু 1 নাম্বার অপশন রয়েছে, তাহলে আমরা বলতে পারি 191 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ শুধুই মাত্র 1 নাম্বার অপশনটা সঠিক। 192 নাম্বার প্রশ্নে একটা বহুপদী দিয়ে দিল, 3 চলকের একটা বহুপদী। বহুপদীটা দিয়ে আমাদেরকে বলল যে এই বহুপদীটা চক্রক্রমিক রাশি, এটা চক্রক্রমিক রাশি। তো আমরা দেখতেছি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই জেড ক্রমান্বয়ে তারা আছে। আমরা যদি তিনটা চলকের স্থান পরিবর্তন করি ক্রমান্বয়ে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না এই জায়গাটার মধ্যে, তারা ক্রমান্বয়ে রয়েছে, তাহলে এটা চক্রক্রমিক রাশি। এবার হচ্ছে প্রতিসম রাশি। আমরা যদি দুইটা করে চলককে স্থান পরিবর্তন করি, দুইটা চলক
এক্স আর ওয়াইকে যদি টার্গেট করি, জেডকে টার্গেট করলাম না, দুইটা চলককে টার্গেট করব। প্রতিসম রাশির বেলায় দুইটা চলককে টার্গেট করতে হয়। তাহলে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, জেডকে টার্গেট করলাম না, জেডকে টার্গেট করলাম না, এক্সের জায়গায় ওয়াই প্লাস এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, তার পাশে জেড। ওকে, দেখি তো মান মিলছে কিনা। ওয়াই প্লাস এক্স মানে এক্স প্লাস ওয়াই, তো আছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস জেড মানে এই যে জেড প্লাস এক্স আছে, জেড প্লাস ওয়াই এই যে ওয়াই প্লাস জেড আছে, এক্স ওয়াই জেড আছে, তাহলে মান মিলছে। তাহলে এটা প্রতিসম রাশি। এবার বলছে এক্সের জায়গায় -2 বসান, ওয়াইয়ের জায়গায় 1 বসান, জেডের জায়গায় 2 বসান, তাহলে সম্পূর্ণটার রেজাল্ট -4 আসবে। আসেন আমরা একটু মানগুলো বসাই। এক্সের জায়গায় -2, হ্যাঁ এই যে এক্সের জায়গায় -2 প্লাস ওয়াইয়ের জায়গায় 1, তারপরে ওয়াইয়ের জায়গায় 1 প্লাস জেডের জায়গায় 2, তারপর জেডের জায়গায় 2 প্লাস এক্সের জায়গায় -2, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস এক্সের জায়গায় -2, ওয়াইয়ের জায়গায় 1, জেডের জায়গায় 2। ক্যালকুলেশন করি, -2 + 1 তাহলে হয় -1 × 3, তারপরে আরেকটা আছে ইন্টু 0। আচ্ছা 2 - 2 মানে 0, তাহলে পুরাটাই 0, এই পুরাটা 0, হ্যাঁ এই পুরাটা 0 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 = 4, 0 - 4 মানে -4, এটা সঠিক। এই যে 2 - 2 মানে 0, তাহলে 0 দিয়ে এটাকে গুণ দিলে 0, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 = 4, 0 থেকে 4 মাইনাস করলে -4। তাহলে 3 নম্বর অপশনটা সঠিক। আমরা দেখতেছি 192 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3টাই। তাহলে ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর, ঘ নম্বর অপশনটা। তাহলে 192 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনটা। 193 নম্বর প্রশ্নে চলে যাই। একই রকমের একটা প্রশ্ন, এখানের মধ্যে 3টা চলকের একটা রাশি দেওয়া আছে, বলছে এটা চক্রমিক রাশি কিনা। হ্যাঁ, এটা যেই অবস্থাতে আছে দেখবে এটা চক্রক্রমিক হবে। এই যে x² y² z², y z z x x y, সুতরাং 3টা চলকের স্থান পরিবর্তন করলে এটার মান পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, তাহলে এটা চক্রক্রমিক হবে। এটা প্রতিসম কিনা, আসলে আমরা 2টা চলকের স্থান পরিবর্তন করে দেখাই। x এর জায়গায় y বসাই, তাহলে y², y এর জায়গায় x বসাই -z, প্লাস y এর জায়গায় x বসাই z মাইনাস x এর জায়গায় y বসাই, প্লাস z², x এর জায়গায় y, y এর জায়গায় x বসাই। প্রিয় শিক্ষার্থীরা দেখেন মান ঠিক আছে কিনা। x² × y - z, x² × z - y, না মিলতেছে না, তাহলে এটা প্রতিসম রাশি না। কিন্তু এখানে 3টা চলকের স্থান পরিবর্তন করেন, ঠিকই এটা চক্রক্রমিক হয়ে যাবে। বলবেন কীভাবে করে, আসেন তাও একটু দেখাই দিই। চক্রক্রমিক যে এটা দেখাই দিই, x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x, y এর জায়গায় z, z এর জায়গায় x, x এর জায়গায় y, z এর জায়গায় x, x এর জায়গায় y, y এর জায়গায় z। দেখেন তো মান মিলছে কিনা। y² × z - x, y² × z - x, z² × x - y, z² × x - y, x² × y - z, x² × y - z, তাহলে এটা চক্রক্রমিক রাশি। এবার বলছে আগের অঙ্কটার মতোই x এর জায়গায় 1, y এর জায়গায় -2, z এর জায়গায় 1 বসানোর জন্য, তাহলে পুরোটার রেজাল্ট হবে 0। আসলেই হয় কিনা চলেন একটু মানটা মিলাই। x এর জায়গায় 1², y এর জায়গায় -2, z এর জায়গায় 1 প্লাস y² অর্থাৎ -2² ইন্টু z এর জায়গায় 1 মাইনাস x এর জায়গায় 1 প্লাস z² মানে 1² ইন্টু x এর জায়গায় 1 মাইনাস y এর জায়গায় -2, y এর জায়গায় -2। ওকে, এবার আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি কত আসে রেজাল্ট। সেটা হচ্ছে -2 - 1 -3, -3 দ্বারা 1কে গুণ দিলে -3, 1 - 1 তার মানে 0, 0 দিয়ে গুণ দিলে 0ই হবে। এবার এখানের মধ্যে আসি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 + 2 তাহলে 3, 3 × 3। ওকে, তাহলে -3 + 3 আলটিমেটলি রেজাল্ট 0ই হয়ে যায়। 3 নম্বর অপশনটা সঠিক, 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নম্বর অপশনে রয়েছে
194 নম্বর প্রশ্ন, প্রায় একদম একই রকমের একটা প্রশ্ন। 3 চলকের একটা বহুপদী দিল, রাশি দিল, দিয়ে বললো এটা সমমাত্রিক কিনা। এক্স স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ দেন। দেখেন আমি একটু লিখি, এক্স স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, এক্সের পাওয়ার 2 ওয়াইয়ের পাওয়ার 1 একসাথে করলে 3, এক্সের পাওয়ার 2 জেডের পাওয়ার 1 একসাথে করলে 3, এখানেও 3, এখানেও 3 3 3। তাহলে প্রত্যেকটা পদের পাওয়ার এখানে সমান, প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান, তাহলে এটা সমমাত্রিক। এটা চক্রক্রমিক কিনা আমরা যদি এখানের মধ্যে ঠিক আগের অঙ্কটার মতো ওটা তো করে দেখিয়েছি, 3টা চলকের স্থান পরিবর্তন করি তাহলে মানের কোনো পরিবর্তন ঘটবে না, এটা চক্রক্রমিক। এটা প্রতিসম কিনা, না এটা প্রতিসম না, 2টা চলকের স্থান পরিবর্তন করলে মান পরিবর্তন হয়ে যাবে। আগের অঙ্কটা করে দেখিয়েছি না, একদম হুবহু এটার মতো করি, তাহলে এটা প্রতিসম না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে, ক নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। 195 নম্বর প্রশ্নে চলে যাই, হুবহু একই রকমের প্রশ্ন দিয়ে দিছে আবার, তাহলে এটা চক্রক্রমিক হয়ে যাবে, এটা প্রতিসম হবে না এবং এটা সমমাত্রিক হবে। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 এখানে খ নম্বর অপশনে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা ঠিক আছে, তাহলে 196 নম্বর প্রশ্নে যাই। 196 নম্বর প্রশ্নটা এটার মতোই, এই যে আমি দেখাই এখানে লেখা আছে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, এখানে আছে এ স্কোয়ার বি মাইনাস সি, অর্থাৎ এটা ছিল এক্স ওয়াই জেড এই 3 চলকের, আর এটা হচ্ছে এ বি সি এই 3 চলকের। এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, এ স্কোয়ার বি মাইনাস সি, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স, বি স্কোয়ার সি মাইনাস এ, জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, সি স্কোয়ার এ মাইনাস বি, হুবহু একদম আগের অঙ্কটাই। তাহলে আগের অঙ্কটা আমরা যেইভাবে করে করেছি সেইভাবে করি, যেহেতু পর্বটা অনেক বেশি সময় হয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা এখানে দেখতেছি যে এটা চক্রক্রমিক হবে, এটা চক্রক্রমিক হবে কিন্তু এটা প্রতিসম হবে না। আচ্ছা 1 1 1 অর্থাৎ এ বি সি তিনোটার মান 1 বসে, তাহলে দেখেন 1 - 1 তাহলে 0 হয়, 0 দিয়ে এটাকে দিলে 0 হবে। 1 - 1 কারণ এখানে সবার মান 1, এ এর মান 1, বি এর মান 1, সি এর মান 1, তাহলে 1 - 1 0, 0 দিয়ে গুণ দিলে 0, 1 - 1 0, তাহলে 0 + 0 + 0 তাহলে 0, তাহলে 3 নম্বর অপশনের সঠিক উত্তর। 2 ও 3 সঠিক, তো 2 ও 3 এখানে গ নম্বর অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 197 নম্বর প্রশ্ন, 197 নম্বর প্রশ্নে 3টা চলকের একটা বহুপদী দিছে, দিয়ে আমাদেরকে বলতেছে যে এটা সমমাত্রিক কিনা। 2 আর 1 যোগ করলে হয় 3 3 3, তাহলে এটা সমমাত্রিক বহুপদী। প্রতিসম রাশি কিনা, আমরা যদি 2টা চলকের স্থান পরিবর্তন করি, এক্স এর জায়গায় ওয়াই বসাই তাহলে ওয়াই স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স বসাই, জেডকে টার্গেট করি নাই, জেড যা আছে তাই থাকবে, এক্সের জায়গায় ওয়াই। এখন আসলে একটু মানটা মিলাই দেখি, ওয়াই স্কোয়ার এক্স আছে কি এখানে, ওয়াই স্কোয়ার এক্স না, এখানে ওয়াই স্কোয়ার এক্স নাই, তাহলে মান পরিবর্তন হয়ে গেছে, এটা প্রতিসম রাশি হবে না। এটা চক্রক্রমিক রাশি কিনা, হ্যাঁ এটা চক্রক্রমিক রাশি হবে, কারণ আমরা যদি এখানে 3টা চলক ক্রমান্বয়ে জায়গা পরিবর্তন করি, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স, জেডের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই যদি বসাই, তাহলে দেখেন এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স, তাহলে মান মিলেছে, তাহলে এটা চক্রক্রমিক রাশি, মানের কোনো পরিবর্তন ঘটে নেই। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 এখানে খ নম্বর অপশনে দেখা যাচ্ছে। 198 নম্বর প্রশ্নে চলে যাই। এখানের মধ্যে এ বি প্লাস বিসি প্লাস সিএ এটা প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি, এটার মান 0, এগুলো বলতেছে। চলেন প্রতিসম রাশি কিনা, এ আর বিকে যদি টার্গেট করি, এ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ বসাবো, সিকে কিছু করব না, সিকে কিছু করব না, এ এর জায়গায় বি। তো দেখেন মানগুলো মিলে কিনা, এ বি, এসি এসি, বিসি বিসি, হ্যাঁ মান মিলেছে। এটা যেই রাশি, এখানে 2টা চলকের স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন ঘটে না, তাহলে আমরা বলবো এটি প্রতিসম রাশি। এটি চক্রক্রমিক হবে কিনা, হ্যাঁ অবশ্যই এটা চক্রক্রমিক হবে। 3 নম্বর অপশনে বলছে পি অফ -1, 0, 1, এটার মানে কি, সেটা হচ্ছে এ এর জায়গাতে -1, বি এর জায়গাতে 0, সি এর জায়গাতে 1 বসানোর জন্য যদি এই মানগুলো এখানে বসাই তাহলে পুরাটার মান 0 হয়। আসলে হয় কিনা আমরা এখন চেক করব। এখানে একটা সুবিধা হয়েছে আমাদের জন্য, বি এর মান 0, তাহলে বি এর মান যেহেতু 0, যেখানে যেখানে আমরা বি দেখব 0 হয়ে যাবে। দেখেন বি এর মান যেহেতু 0, তো 0 দিয়ে যদি আপনি এ এর মানকে গুণ করেন 0ই হবে। বি এর মান যেহেতু 0, এই 0 দিয়ে সি এর মানকে গুণ দিলে 0ই হবে। সি এর মান হচ্ছে 1, এ এর মান হচ্ছে -1,
তো 1 দিয়ে -1 গুণ দিলে -1 হয়, তাহলে 0 + 0 -1, 0 + 0 -1, তাহলে রেজাল্ট আলটিমেটলি কত হবে? -1। তাহলে 3 নম্বর অপশনে তারা বলছে রেজাল্ট হবে 0, মানে পুরাটার মান 0, কিন্তু আমরা দেখেছি না না না, পুরাটার মান 0 না, পুরাটার মান -1, তাহলে 3 নম্বর অপশনটা ভুল। তারা যে বলছে 0 এটা সঠিক না, 3 নম্বর অপশনটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে। 199 নম্বর প্রশ্নে চলে যাই। 199 নম্বর প্রশ্নে আমাদেরকে পি কিউ আর 3 চলকের একটা রাশি দিল, দিয়ে বললো এটা একটা উৎপাদক, এইটা মান এত, প্রতিসম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে x³ + y³ + z³ - 3xyz। ওই যে একটা সূত্র আছে, আমি একটু আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে সূত্রটা আপনাদের সামনে লিখে ফেললাম, এটা একদম শুরুর দিকে আমরা এটা লিখেছিলাম, আপনারা দেখেছেন। তো এখন xyz না দিয়ে pqr দিয়েছে, অর্থাৎ p³ + q³ + r³ - 3pqr, একদম হুবহু এটা। তাহলে এই সূত্র যখন আমরা লিখেছি, তাহলে এরা হচ্ছে উৎপাদক, ½ × x + y + z এই অংশটা, এরা যেহেতু গুণ আকারে রয়েছে, তাহলে এরা প্রত্যেকে উৎপাদক। তাহলে এখন এই অঙ্কটার মধ্যে pqr দেওয়া, তাহলে p + q + r, তাই না? p + q + r, তাহলে এটা একটা উৎপাদক। তাহলে এই প্রথম তথ্যটা সঠিক। দ্বিতীয় তথ্য কি বলছে এখানে? যে f(2, 2, -1 = 27। তাহলে আমরা p এর জায়গাতে 2, q এর জায়গাতে 2, r এর জায়গাতে -1 বসাবো, ক্যালকুলেশন করে দেখব। চলেন আমরা একটু বসাই। তাহলে p এর জায়গাতে 2 কিউব, q এর জায়গাতে 2 কিউব, r এর জায়গাতে -1 কিউব, -3 × 2 × 2 × -1, ক্যালকুলেশন করি। 8 + 8 -1 -এ প্লাস, 3 × 2 = 6, 6 × 2 = 12, তাহলে 8, 12 আর 8 হচ্ছে 20, 28, 28 থেকে 1 বিয়োগ করলে হয় 27। হ্যাঁ, 2 নম্বর তথ্যটা সঠিক বের হয়েছে। 3 নম্বর অপশনে বলছে যে এটি প্রতিসম, অর্থাৎ দুইটা চলকের যদি স্থান পরিবর্তন করি কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটবে না। আসলে কি তাই? চলো আমরা চেক করি। p এর জায়গাতে q বসাই আর q এর জায়গাতে p বসাই, অর্থাৎ pq r কে টার্গেট করি নাই, p এর জায়গাতে q, q এর জায়গাতে p q এর স্থান পরিবর্তন করেছে। তাহলে q³ + p³ + r³ - 3, p এর জায়গাতে q, q এর জায়গাতে p, পাশে r। মান কি মিলছে কিনা? p³ + q³ + r³ - 3pqr, হ্যাঁ মান মিলছে। তাহলে এই অপশনটাও সঠিক। তাহলে এখানে তিনোটা অপশনই সঠিক, অর্থাৎ ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 200 নম্বর প্রশ্নে বলছে 3 চলকের একটা বহুপদী দিল, দিয়ে বলল সমমাত্রিক বহুপদী, প্রতিসম বহুপদী, এটার মান 4। চলো আমরা এটা চেক করি। সমমাত্রিক বহুপদী মানে কি? এই বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান, এই বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান। এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2, z এর পাওয়ার 2, x আর y 1 1 যোগ করলে 2, 1 1 যোগ করলে 2, 1 1 যোগ করলে 2, এটা প্রত্যেকটা পদের মাত্রা সমান, এটা সমমাত্রিক বহুপদী। একটি প্রতিসম বহুপদী, এখানে যদি আমরা দুইটা চলকের স্থান পরিবর্তন করি, তাহলে মানের যদি পরিবর্তন না ঘটে তাহলে এটাকে প্রতিসম বলা হবে, এবং এটা প্রতিসম হবে। কিভাবে করে হবে? আমরা যদি x এর জায়গায় y বসাই আর y এর জায়গায় x বসাই, z কে টার্গেট করলাম না, z যা আছে তাই থাকুক, x এর জায়গায় y, y এর জায়গায় x, y এর জায়গায় আমরা এখানের মধ্যে x বসবে, তার সাথে হচ্ছে z, x এর জায়গায় y বসবে। আসলে এটা মানটা মিলাই, সেটি হচ্ছে x², y², z², 2xy, 2yz, 2zx। হ্যাঁ, এটা প্রতিসম বহুপদী। এবার মান বসাবো। তারা বলতেছে x এর জায়গায় 1, y এর জায়গাতে -1, z এর জায়গাতে 0। এই যে একটু আগে যেরকম একটা অঙ্ক করেছিলাম, এখানে z এর মান 0 দেওয়াতে আমাদের জন্য একটা সুবিধা হবে। আচ্ছা, এই যে z এর মান যে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। z কোথায় আছে? এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ z এর মান যেহেতু 0, তো 0 দিয়ে যাকেই গুণ করেন না কেন সে 0ই হবে। আচ্ছা, এবার বাকিদের মানগুলো বসাই। x এর জায়গায় 1, 1 কে স্কোয়ার করলে 1 হয়, y এর মান -1, -1 কে স্কোয়ার করলে 1ই হয়। আচ্ছা, প্লাস এখানের মধ্যে x এর মান 1 আর y এর মান -1, তাইলে হবে -2 হবে। এটা কি হবে? -2 হবে, কারণ x এর মান 1, y এর মান -1, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2। ওকে, তাহলে 1 1 2 আর -2, তাহলে 2 - 2 0,
2 - 2 0, তাহলে 3 নম্বর অপশন বলতেছে 4, এই তথ্যটা সঠিক না। আমরা দেখলাম পুরোটার রেজাল্ট হবে 0, কিন্তু তারা বলতেছে 4, তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 এখানে ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে 200 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ক, 1 ও 2। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই, 201 নম্বর প্রশ্ন। 201 নম্বর প্রশ্নে আমরা দেখতে একটা রাশি দেওয়া, রাশিটা দিয়ে বলল যে সমমাত্রিক চক্রক্রমিক প্রতিসম। এই প্রশ্নগুলি বারে বারে আমাদের সামনে আসতেছে, অর্থাৎ অধ্যায় 2 থেকে বহুপদীর ক্ষেত্রে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক এগুলোই আমাদের সামনে বেশি পরিমাণে আসবে। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে x দিয়ে এখানের মধ্যে গুণ দিই। চলেন x দিয়ে গুণ দিলে হবে 3xy প্লাস xz, y দিয়ে গুণ দিই 3yz প্লাস xy, 3xz প্লাস yz। আচ্ছা, তো সমমাত্রিক রাশি 1 1 যোগ করলে হয় 2, 1 1 যোগ করলে হয় 2, মানে পাওয়ার, তাহলে 2 2 2 2, ওকে ফাইন, তাহলে এটা সমমাত্রিক রাশি। চক্রক্রমিক রাশি, আমরা যদি এখানে 3টা চলক ক্রমান্বয়ে স্থান পরিবর্তন করি কিন্তু রাশিটা যদি মানের পরিবর্তন না ঘটে, এটাকে বলা হবে চক্রক্রমিক। হ্যাঁ, এটা চক্রক্রমিক হবে। আমরা যদি x এর জায়গায় y, y এর জায়গাতে z, z এর জায়গাতে x বসাই, পুরাটা আগের মতোই থাকবে, তাহলে এটা চক্রক্রমিক। এটা প্রতিসম হবে কিনা? প্রতিসম মানে কি? দুইটা চলকের স্থান পরিবর্তন করা, দুইটা চলকের স্থান পরিবর্তন করা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, x দিয়ে এটাকে গুণ, y দিয়ে এটাকে গুণ, z দিয়ে এটাকে গুণ করলে কি হয়? লাইনটা আপনারা দেখতেছেন, ওকে লাইনটা এখানে থাকুক, লাইনটা এখানে থাকুক, আমি এটাকে একটু ঢেকে ফেলতেছি। এখন দেখেন প্রতিসম রাশি যেটা বলছে, দুইটা চলকের স্থান পরিবর্তন করব, তাহলে x এর জায়গাতে y, y এর জায়গাতে x, পাশে z যা আছে তাই থাকবে, y এর জায়গাতে x, z এর জায়গাতে যা আছে তাই থাকবে, x এর জায়গাতে y, z যা আছে তাই থাকবে, x এর জায়গাতে y, y এর জায়গাতে x। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন আপাত দৃষ্টিতে দেখে মনে হইতে পারে যে এটা প্রতিসম রাশি না, কারণ x × 3y + z, x × 3y + z তো এখানে নাই, তাহলে মনে হয় এটা হয় নাই। না, এখানে একটু কাজ করা দরকার, চলেন একটু কাজ করে দেখাই। আচ্ছা y দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 3xy প্লাস yz। x দিয়ে যদি গুণ করি তাহলে 3xz প্লাস xy। z দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 3yz প্লাস xz। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কয়টা চলকের স্থান পরিবর্তন করছি? দুইটা চলকের স্থান পরিবর্তন করছি, তাই না? আচ্ছা, তো দেখেন দুইটা চলকের স্থান যে পরিবর্তন করলাম, আমি যখন কারোর স্থান পরিবর্তন করি নাই, এটা যেই অবস্থাতে ছিল আমি গুণ করেছি, মাত্র শুধু গুণ করেছি, গুণ করে আমার সামনে রেজাল্ট হিসাবে এসেছিল এই লাইনটা, ঠিক না? কোনো চলক তখন পরিবর্তন করি নাই, নর্মালি এই লাইনটা আমাদের সামনে এসেছিল। এখন আমি যখন দুইটা চলকের স্থান পরিবর্তন করলাম, যেই রাশিটা পেয়েছি তাকে আবার গুণ করে আমরা পেয়েছি এই লাইনটা। আসেন তো দেখি প্রথমে যা ছিল এখনও তাই আছে কিনা। 3xy, আচ্ছা এটা মিলছে। তারপরে xz, 3yz, xy, তারপরে xy, 3xz, yz, মান মিলছে। তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হতো এই মান তো ঠিক নাই, তাহলে মনে এটা প্রতিসম না। কিন্তু জাস্ট একটা লাইন যদি গুণ করি তাহলে আগের সাথে এখনকার বর্তমান ফলাফল মিলে যাবে, তার মানে মানের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা প্রতিসম রাশি। তাহলে আমরা বলতে পারি 201 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 3টা অপশনের সঠিক উত্তর, যেটা কিনা ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে 201 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই, 202 নম্বর প্রশ্ন। 202 নম্বর প্রশ্নে বলা হলো a × b² - a² + b × c² - a² + c × a² - b² এই রাশিটি সমমাত্রিক চক্রক্রমিক প্রতিসম। তো সমমাত্রিক মানে মাত্রা সমান, a দিয়ে b² কে যদি গুণ দেই তাহলে ab² - ac² প্লাস bc² - ba² প্লাস ca² - cb²। দেখেন a এর পাওয়ার 1, b এর পাওয়ার 2 একসাথে করলে 3, এখানেও 3, এখানেও 3, তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান, প্রত্যেকটা পদের মাত্রা এখানে সমান, তাহলে এটা সমমাত্রিক। চক্রক্রমিক হবে কিনা? হ্যাঁ, a b c, b c a, c a b, 3টা চলককে যদি ক্রমান্বয়ে আপনি জায়গা পরিবর্তন করেন তাহলে এই রাশিটার মানের কোনো পরিবর্তন ঘটবে না।
আমরা যদি একটু করে দেখাই সেটা হচ্ছে এ এর জায়গাতে বি, বি এর জায়গাতে সি, সি এর জায়গাতে এ, বি এর জায়গাতে সি, সি এর জায়গাতে এ, এ এর জায়গাতে বি, সি এর জায়গাতে এ, এ এর জায়গাতে বি, বি এর জায়গাতে সি। প্রিয় শিক্ষার্থীরা আসলে আমরা একটু দেখি এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এখানে হবে, তাহলে মানের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা চক্রক্রমিক। এটা প্রতিসম হবে কিনা, দুইটা চলকের জায়গা পরিবর্তন করব। চলেন দুইটা চলকের জায়গা পরিবর্তন করি। এ আর বিকে টার্গেট করলাম, সিকে টার্গেট করলাম না। হ্যাঁ, তো এ আর বিকে যদি টার্গেট করি, এ এর জায়গাতে বি বসবে, বি এর জায়গাতে এ, সিকে টার্গেট করি নাই। ইতিমধ্যে আমরা দেখতেছি মানের তো পরিবর্তন ঘটে গেছে। বি ইন্টু এ স্কোয়ার মানে সি স্কোয়ার এখানে আর কোনো জায়গাতে নাই, বি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে কোনো জায়গাতে নাই। তার মানে আমি যদি আরও লিখি পরিবর্তন হয়েই যাবে, অলরেডি পরিবর্তন হয়ে গেছে। তাহলে দুইটা চলকের স্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন যেহেতু ঘটে গেছে, তাহলে এটা প্রতিসম না। দুইটা চলকের স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটার মানের কোনো পরিবর্তন না ঘটে তাহলে এটা প্রতিসম, আর যদি মানের পরিবর্তন ঘটে যায় তাহলে এটা আর প্রতিসম না। তো এখানে মানের পরিবর্তন ঘটে গেছে, তাহলে এটার প্রতিসম না। তাহলে 1 ও 2 সঠিক, ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 203 নম্বর প্রশ্নে চলে যাই। এখানের মধ্যে সরাসরি 3টা অপশন দিয়েছে, কোনটা সঠিক কোনটা ভুল তারা জানতে চায়। তো এখানের মধ্যে বললো যে এইটা সমান 0, তো কিভাবে করে হবে? এক্স দিয়ে আমরা ওয়াইকে গুণ দিই, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড ওয়াই। আচ্ছা, তো দেখেন প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাদ, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড বাদ, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড বাদ, তাহলে 0। যোগ বিয়োগ করতে গিয়ে যদি সব বাদ পড়ে যায়, যোগ বিয়োগ করতে গিয়ে যদি সব বাদ পড়ে যায় তাহলে সেটার রেজাল্ট হয় 0। তার মানে 1 নম্বর অপশনটা সঠিক। x⁴ প্লাস এক্স কিউব প্লাস এক্স মাইনাস 3 এর একটি উৎপাদক x মাইনাস 1। আমরা এখানে বলতে পারি যে এটি হচ্ছে এক্স চলকের একটা বহুপদী। আমরা ওই হিসেবে একটু লিখি, হ্যাঁ সুন্দর করে লিখতেছি। সেটা হচ্ছে এক্স চলকের একটা বহুপদী। তো এই বহুপদীর যেহেতু এটা একটা উৎপাদক, আমরা জানি যে যেটা উৎপাদক হয় সেখান থেকে চলকের মান নিয়ে বহুপদীতে বসানো হলে বহুপদীটার রেজাল্ট 0 হয়ে যায়, এবং এটা বাধ্যতামূলকভাবে হবেই হবে। যদি আমরা কাউকে উৎপাদক বলি, সেখান থেকে চলকের মান নিয়ে রাশিতে বসানো হলে সেই রাশিটার মান 0 বাধ্যতামূলকভাবে হয়ে যাবে। তাহলে দেখেন আমরা যদি বলতেছি x-1 হচ্ছে উৎপাদক, যাকে উৎপাদক বলবো সেটা ইকুয়াল টু 0 লিখবো। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, চলকের মান পেয়ে গেলাম। চলকের মান কত? 1। এই 1কে আমরা এখন এখানে বসাবো। হ্যাঁ, আমরা এই 1কে এখানে বসাবো। 1⁴, 1 কিউব, 1 মাইনাস 3, তাহলে 1 1 1, তাহলে 3 মাইনাস 3, আলটিমেটলি রেজাল্ট হয় 0। তাহলে আমরা বলতে পারি যে এই রাশিটার একটা উৎপাদক x-1, এই তথ্যটা সঠিক উত্তর। যদি এটা উৎপাদক না হইতো তাহলে কিন্তু এখানে 0 হইতো না। এটা উৎপাদক হওয়াতেই চলকের মান বসানোর ফলে এটা 0 হয়ে গেছে, তাহলে এটা সঠিক। 3 নম্বর অপশনে বলছে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y ইকুয়াল টু z। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা একটা প্রশ্নের ক্ষেত্রে সমাধান করেছিলাম। x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz এটার একটা উৎপাদক, এইটার একটা উৎপাদক হচ্ছে x প্লাস y প্লাস z। আমি একটু দেখাই আপনাদেরকে এখান থেকে। তো এই যে আমরা সেই লাইনটা এখান থেকে লিখলাম যে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এখান থেকে বলা আছে এটা ইকুয়াল টু 0, তাহলে এখানে ইকুয়াল টু 0 দিই, তাহলে ইকুয়াল টু 0। এটা হচ্ছে সূত্রটা, যে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz এর সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আমরা কিন্তু এখানের মধ্যে জানি, আপনারা সবাই অনুশীলনের অঙ্কগুলো যখন করেছেন, যে যখন একাধিক রাশির বর্গের সমষ্টি 0 হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 0 হতে হয়। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু ওয়াই। আবার y মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে y মাইনাস জেড ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু জেড। তাহলে আমরা এখানে কি দেখতেছি? x ইকুয়াল টু ওয়াই, y ইকুয়াল টু জেড। তাহলে একবারে বলে ফেলতে পারি x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। ঠিক আছে না? এই তিনটা পরস্পর সমান বলতে পারি। তাহলে 3 নম্বর অপশনটাও সঠিক। তাহলে 203 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 3টা অপশনই সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে ঘ, 1 2 ও 3।
204 নম্বর প্রশ্ন, এখানের মধ্যে বলছে একটি সংখ্যা x আর তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2। কথাটার মানে কি? একটা সংখ্যা x, এই x এর গুণাত্মক বিপরীত সংখ্যা, x এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, x এর গুণাত্মক বিপরীত 1/x। এবার বলছে এই দুইটার সমষ্টি হলো 2, এই দুইটার সমষ্টি হলো 2। ওকে ফাইন, তার মানে এটা হচ্ছে প্রশ্নের শুরুতে তথ্য, এটা হচ্ছে প্রশ্নের শুরুতে দেওয়া তথ্য x + 1/x = 2। এই তথ্যটা ব্যবহার করে এই তিনটা অপশনের কোনটা সঠিক কোনটা ভুল আমরা এখন খুঁজে বের করব। প্রিয় শিক্ষার্থীরা, x² - 2x + 1 = 0 বলছে। আচ্ছা দেখেন যে বিষয়টা, x + 1/x = 2, আমরা এখানে লসাগু করতে পারি না? তাহলে লসাগু করলে উপরে হবে x² প্লাস এখানের মধ্যে হবে 1 = 2। পরবর্তী লাইনে গেলে x² + 1 = 2x, x² - 2x + 1 = 0। তাহলে x + 1/x = 2 এটা যদি হয় তাহলে x² - 2x + 1 = 0 হবে, এটা সঠিক। তাহলে প্রথম যেই অপশনটা এটা সঠিক। দ্বিতীয় অপশন x⁸ + 1/x⁸ = 2, এইটা সঠিক না ভুল এটা আমরা দুই রকমভাবে দেখতে পারি। একটা হচ্ছে প্রথমে যেই তথ্যটা দিয়েছিল x + 1/x = 2, এখান থেকে আমরা কি পেয়েছি? x² - 2x + 1 = 0। ইতিমধ্যে আমরা প্রথম অপশনে এই কাজটা করেছি। এখান থেকে দেখেন মিডল টার্ম করে আমরা x এর মান বের করে ফেলতে পারবো, মিডল টার্ম করে x এর মান বের করে ফেলতে পারবো। আমরা বলতে পারি x² - x - x + 1 = 0। বলবেন এটা কি? সেটা হচ্ছে 1 1 কে 1, এই যে 1 1 কে 1। আবার 1 আর 1 দুইটাই যদি মাইনাসে হয়, দুইটাই যদি মাইনাসে হয় তাহলে কী হয়? -2। এই যে -2, মিডল টার্ম করলাম। কি করলাম? মিডল টার্ম করলাম। x কমন নিলে x - 1, -1 কমন নিলে x - 1 = 0। ওকে, তাহলে x - 1 x - 1 = 0। তাহলে হয় অথবা দিয়ে যদি কথা বলি, হয় অথবা দিয়ে যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে x - 1 = 0, x = 1, x = 1। আমরা x এর মান কত পাইলাম? 1। x এর মান কত পাইলাম? 1। তাহলে এই যে x এর মান 1 পাইলাম, তাহলে আমরা বলতে পারি x এর মান যদি 1 হয় তাহলে 1⁸, 1⁸, 1⁸ মানে 1, 1/1 মানে 1, তাহলে আলটিমেটলি 2 হয়। এটা সঠিক, এটা সঠিক। এই একই জিনিস আমরা আরেকভাবে করতে পারি, এই একই জিনিস আরেকভাবে করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে x + 1/x = 2 দেওয়া। এখন যেটা করবো এটা একটু বড় হবে, x + 1/x = 2। তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষকে বর্গ করেন। আচ্ছা, তাহলে x² + 2x + 2x * 1/x, মানে x² + 2 × x × 1/x + 1/x² = 4। a + b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, সহজ কথা। a + b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, x x কাটা, তাহলে থাকবে কি? x² + 1/x², +2 ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি 2 হবে। 4 - 2 তাহলে 2। ওকে, এবার আবার উভয় পক্ষকে বর্গ করেন। ঠিক আছে, তাহলে আবার সূত্র x⁴ + 2 × x² × 1/x² মানে প্লাস 1/x⁴ = 4। এখন কি হবে? এই যে +2 ওই সাইডে যাবে, -2 হবে। তাহলে x⁴ + 1/x⁴ = 2, কারণ +2 ওই সাইডে গিয়ে -2, 4 থেকে 2 বিয়োগ করলে 2। আচ্ছা, আবার 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 বর্গ করেন, আবার বর্গ করেন। আবার বর্গ করলে x⁸ + 2 × x⁴ × 1/x⁴ + 1/x⁴ = 4। আবার এই +2 ওই সাইডে গিয়ে -2 হবে, তাহলে থাকবে কি? x⁸ + 1/x⁴, এই 2 ওই সাইডে গিয়ে বিয়োগ হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, এই যে 2। তাহলে এটা একটু সময় লাগলো। প্রথমে যদি আমরা x এর মানটা বের করে ফেলি, ওখানে বসাই দিলে শেষ। তাহলে x এর মান কত পেয়েছি? 1। x এর মান কত পেয়েছিলাম? 1, তাই না? যে আগের সিস্টেমে x এর মান 1 পেয়েছিলাম। তাহলে x এর মান যে 1 পেলাম, আমি যদি 1 এখানে বসাই, এখানেও বসাই, তাহলে 1 - 1, তাহলে আলটিমেটলি 0 হবে, এটা সঠিক। তাহলে এখানের তিনোটা অপশনের সঠিক উত্তর। তাহলে 204 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। 205 নম্বর প্রশ্ন, 205 নম্বর প্রশ্ন, 205 নম্বর প্রশ্ন। এই যে রাশিটা দেওয়া, এটা হচ্ছে x চলকের একটা বহুপদী, x চলকের একটা বহুপদী।
তাহলে এক্স এর পাওয়ার এন, এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স এর পাওয়ার এন মাইনাস টু, অর্থাৎ এটা সর্বোচ্চ পাওয়ার, সেখান থেকে 1 কমলো, 2 কমলো, 3 কমলো, এইভাবে করে পাওয়ার কমতেছে। ধ্রুবপদ পি টু দি পাওয়ার এন, ধ্রুবপদ পি টু দি পাওয়ার এন, এটার সঠিক উত্তর। বলবেন এটা কিভাবে করে? যেহেতু তারা বলছে চলক হচ্ছে এক্স, যেই পদের মধ্যে আমরা দেখব চলকের পাওয়ার 0, ওই পদটাকে বলবো ধ্রুবপদ। চলকের পাওয়ার 0 যেই পদে থাকবে ওই পদটা হচ্ছে ধ্রুবপদ। ওকে ফাইন, তাহলে এই পদটা হচ্ছে ধ্রুবপদ পি টু দি পাওয়ার এন। ওই এক্স টু দি পাওয়ার 0 মানে তো 1 হয়ে গেছে। এন ইকুয়াল টু 6 হলে মাত্রা 6। দেখেন এন এর পাওয়ার যদি এই যে এন এর মান যদি 6 লিখি, তাহলে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 6, 5, 4, 3, 2, তার মানে এটা ক্রমান্বয়ে কমবে। এটাই তাহলে সর্বোচ্চ পাওয়ার। যেহেতু এক্স হচ্ছে চলক আর তার পাওয়ার সর্বোচ্চ 6, তাহলে এটাই হচ্ছে মাত্রা। চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটাই হচ্ছে বহুপদীটার মাত্রা। n ইকুয়াল টু 9 হলে পদ সংখ্যা 10, এটাও সঠিক। সেটা কি? কারণ যেহেতু এটা এক্স চলকের একটা বহুপদী, তো এক্সের সর্বোচ্চ পাওয়ার যেটা আমরা বুঝবো, এতে করে ওই পদ সংখ্যা একটা বেশি হবে। বলবেন স্যার বুঝি নাই বিষয়টা কি? প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি লিখি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, হ্যাঁ হোল স্কোয়ার, বা আমি এখানে তাকে 1 দিই, আগে 1 দিই, এটার পাওয়ার হিসেবে 1 দিলাম। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে কি সেটা পুরোটা বসে যায় না? তার মানে এক্স প্লাস 1 পাওয়ার কত 1, তাহলে এটা পুরোটাই বসলো। তাহলে পাওয়ার যখন 1 তখন পুরোটাই বসছে। পদ কয়টা? 2টা। পদ কয়টা? 2টা। আচ্ছা, আমি যদি এখানের মধ্যে এক্স প্লাস 1 তাকে পাওয়ার 2 দেই, তাহলে আমি কী পাবো? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে দেখেন আমি পাওয়ার লিখলাম 2, পাওয়ার লিখলাম 2, কিন্তু আমি পদ পাইলাম কয়টা? 3টা। তার মানে পাওয়ার যত পদ সংখ্যা তার চাইতে একটা বেশি, পাওয়ার যত পদ সংখ্যা তার চাইতে একটা বেশি। তাহলে বলছে n ইকুয়াল টু 9 হলে পদ সংখ্যা 10। হ্যাঁ, আসলেই এটা সঠিক। যে আমি যদি এখানের মধ্যে n এর মান হিসেবে 9 বসাই, হ্যাঁ এই যে দেখেন, আপনারা দেখেন n এর মান হিসেবে 9 বসাই, তাহলে একটু খেয়াল করেন, 9, 8, 7, 6, 5 কমতে 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 0-তে আসবে। তাহলে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, তাহলে কয়টা হয়? 10টা। তাহলে n এর মান যেহেতু 9, তাহলে পদ সংখ্যা হবে 10টা, এটা সঠিক। তাহলে 205 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। এবার আমরা চলে যাই 206 নম্বর প্রশ্নে। 206 নম্বর প্রশ্ন আমাদের ওই যে শুরুর দিকের প্রশ্নগুলোর মতো, আজকের এই পর্বের শুরুর দিকের প্রশ্নগুলোর মতো। দুইটি বহুপদীর যোগফল ও বিয়োগফল অবশ্যই বহুপদী। দুইটা বহুপদীকে যদি যোগ করা হয়, যোগফল যেটা আসবে সেটা অবশ্যই বহুপদী হবে। দুইটা বহুপদীকে যদি একটা থেকে আরেকটাকে বিয়োগ করা হয়, বিয়োগফল অবশ্যই বহুপদী হবে, এটা সঠিক। দুইটি বহুপদীকে যদি গুণ করা হয় তাহলে তো গুণফল আসে, গুণ করলেই তো গুণফল আসে। দুইটি বহুপদীর গুণফল বহুপদী হতেও পারে, নাও হতে পারে, এই কথাটা ঠিক না। দুইটা বহুপদীকে যদি গুণ করা হয়, গুণফল অবশ্যই অবশ্যই বহুপদী হবে। এখানে বলছে হতেও পারে, নাও হতে পারে, একটা দোদুল্যমানতা রাখছে না। গুণফল বহুপদী হতেও পারে, নাও হতে পারে, এমনটা না। দুইটা বহুপদীর গুণফল অবশ্যই অবশ্যই বহুপদী হবে। তার ব্যাখ্যা আজকের পর্বের শুরুর দিকের প্রশ্নগুলোতে আমরা দিয়েছি। দুইটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে, নাও হতে পারে, এই কথাটা সঠিক। কারণ ভাগফল সবসময় বহুপদী হবে এমনটা না। ভাগফল কখনো কখনো বহুপদী হতেও পারে, আবার কখনো কখনো বহুপদী নাও হতে পারে। তাহলে 1 ও 3 সঠিক। 206 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, 1 ও 3 খ নম্বর অপশনে রয়েছে। আমরা এখন 207 নম্বর প্রশ্নের সমাধান করব। 207 নম্বর প্রশ্নে x³ + y³ + z³ - 3xyz এর মান। এখানে মূলত এই যে 3টা অপশন দেখা যাচ্ছে, এগুলো মূলত সূত্র। x³ + y³ + z³ - 3xyz এর একটা সূত্র হচ্ছে x + y + z ইন্টু x² + y² + z² - xy - yz - zx, এটা সঠিক। দ্বিতীয়তে বলছে x + y + z ইন্টু x² + y² + z² + xy + yz + zx, এই জায়গাটার মধ্যে ভুল হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে ভুল হয়ে গেছে, এটা সঠিক না। হাফ ইন্টু x + y + z ইন্টু x - y² + y - z² + z - x² এটা সঠিক। তাহলে 1 ও 3 সঠিক। 1 ও 3 আমরা দেখতেছি খ নাম্বার অপশনে রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 208 নম্বর প্রশ্নে চলে যাই। 208 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল a + b + c = 0। তাহলে a³ + b³ + c³ = 3abc, এটা সঠিক কিনা? প্রিয় শিক্ষার্থীরা, এই মাত্র আমরা যে অঙ্কটা সমাধান করলাম, আপনাদের আমি দেখাই, এই যে সেই অঙ্কটা, এই যে সেই অঙ্কটা একটু আগে আমরা সমাধান করলাম না এটা? আচ্ছা দেখেন, এখান থেকে আমি দেখাই। সেটা হচ্ছে
এখানের মধ্যে এ বি সি দিয়ে দেওয়া, এখানে এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া, আশা করি বুঝবেন, কোনো সমস্যা হবে না। এ বি সি, এখানে এক্স ওয়াই জেড। আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। তো এটার ক্ষেত্রে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মনে করেন এ প্লাস বি প্লাস সি মানেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটার মান হচ্ছে 0। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, সেটি হচ্ছে যে এটার মান যখন 0 হয়, এই যে এটার মান যখন 0 হয়, আমরা একটা কাজ করি। আচ্ছা আমি একদম পুরো নতুন করে দেখাই, কোনো সমস্যা নেই, একটু সময় লাগুক, পুরোটা করে দেখাচ্ছি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, সূত্র কি? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো দেখেন আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি এর মান 0, এটা প্রশ্নে বলা আছে, এটার মান 0। তো এটার মান যদি 0 হয়, তো 0 দিয়ে যাকেই গুণ করবেন সে 0 হয়ে যাবে না? তার মানে এই পাশটা 0 হয়ে যাবে, ওই পাশটা পুরাটা 0 হয়ে যাবে। 0 দিয়ে গুণ করার কারণে ওই পাশটা পুরাটা 0। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে মাইনাস 3abc, এটা ওই সাইডে চলে গেলে শুধু 3abc অর্থাৎ প্লাস হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু তাই বলছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, তাহলে এটা সঠিক। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। 2 নম্বরে বলছে 1/a ইকুয়াল টু 1/b ইকুয়াল টু 1/c, এটাও সঠিক। কেন এটা সঠিক? যে এটা ইকুয়াল টু 0 হলে এটা সঠিক হয় কিভাবে করে? সেটি হচ্ছে, তো এখানের মধ্যে কীভাবে করে 0 হয় দেখেন, সেটি হচ্ছে 1 নম্বর অপশনটা তো ইতিমধ্যে আমরা প্রমাণ করে দেখাইছি, 1 নম্বর অপশনটা যে সঠিক, তাই না? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে 1 নম্বর অপশনটা সঠিক, সেটা আমরা করে দেখিয়েছি, আপনাদের সামনে ইতিমধ্যে এটা রয়েছে। আচ্ছা, এখান থেকেই দিলে আমরা অঙ্কটা করে ফেলি, সেটা কীভাবে করে? এ কিউব প্লাস বি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। আচ্ছা চলেন তো একটু আগের লাইনে যাই। 3abc যদি এই সাইডে চলে আসে, তাহলে মাইনাস 3abc, ওই সাইডে কী হয়ে যাবে? 0। আচ্ছা ওকে, আমি তাহলে এই লাইনটা একটু মুছে ফেলি। ওকে, এখন দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার কি কোনো সূত্র রয়েছে কি না? এটার কোনো সূত্র, এটার কোনো সূত্র আছে কি না প্রিয় শিক্ষার্থীরা? এটার একটা সূত্র রয়েছে, এই যে এটার সূত্র রয়েছে, আপনাদেরকে দেখাই, ভেঙে করে দেখাবো, কোনো সমস্যা নাই। দেখেন তো একটু সবাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তো এইটার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এইটা ইকুয়াল টু 0। ওকে, এখন দেখেন আমরা যেহেতু এরা প্রত্যেকে উৎপাদক, তাহলে এরা প্রত্যেকের সমান 0, এইটা সমান 0, এইটা সমান 0, এটা সমান 0, তাই না? প্রত্যেকের সমান 0 আমরা বলতে পারি। হাফ তো ওই সাইডে গিয়ে গুণ হয়ে 0ই হয়ে যাবে, হাফ এখানে গুণ, ওই সাইডে গিয়ে ভাগ করবো, 0কে হাফ দ্বারা ভাগ করলে 0ই হয়। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এবং এইটাও সমান 0। আমরা জানি যে যদি একাধিক বর্গের সমষ্টি 0 হয়, প্রত্যেকটা বর্গ আলাদা আলাদাভাবে 0 হয়, একাধিক বর্গের সমষ্টি যদি 0 হয় প্রত্যেকটা, তাহলে আলাদা আলাদাভাবে 0, তাহলে সেই ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু বি। ঠিক এই জায়গাটার মধ্যে এসে আমি যদি বিপরীতকরণ করে দিই, বিপরীতকরণ, এ এর নিচে মনে মনে 1 আছে, বি এর নিচে মনে মনে 1 আছে, বিপরীতকরণ করলে লবটা হরে যায়, হরটা লবে যায়, লবটা হরে যায়, হরটা লবে যায়, বিপরীতকরণ করে দিলাম, তাহলে তারা সমানই থাকবে। একই রকমভাবে বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এই যে বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু সি। এখন আমরা বিপরীতকরণ করতে পারি, 1/b ইকুয়াল টু 1/c, তাহলে 1/a ইকুয়াল টু 1/b ইকুয়াল টু 1/c। তাহলে এই 2 নম্বর অপশনটাও সঠিক উত্তর। 3 নম্বর অপশনে বলছে এ প্লাস বি হোল কিউব প্লাস 3abc ইকুয়াল টু মাইনাস সি কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানের মধ্যে বললো এ প্লাস বি হোল কিউব প্লাস 3abc, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রশ্নে বলা আছে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, যদি আমরা সিকে ওই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি বসানো যায়, এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি বসানো যায়। তাহলে এখন দেখেন রেজাল্টটা কত আসে, মাইনাস সি কিউব প্লাস 3abc। আপনারাই বলেন উত্তরটা কি তাহলে ঠিক আছে? এখানের মধ্যে এ প্লাস বি হোল কিউব প্লাস 3abc ইকুয়াল টু মাইনাস সি কিউব দেওয়া,
আমরা দেখলাম a + b হোল কিউব প্লাস 3abc, তার রেজাল্ট বের হয়েছে -c³ প্লাস 3abc। তাহলে ওই রেজাল্ট আর এই রেজাল্ট কি মিলল না। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় নাই। তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক না, 1 ও 2 সঠিক, 1 ও 2 এখানে ক নম্বর অপশনে রয়েছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ধারাবাহিকভাবে একের পর এক প্রত্যেকটা এমসিকিউ অপশনগুলো ব্যাখ্যা দিয়ে আমরা সমাধান করলাম। এই এমসিকিউগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। স্টুডেন্টরা প্র্যাকটিস করতে গিয়ে কোনো অঙ্ক না বুঝলে বা কঠিন লাগলে বা কনফিউশন তৈরি হইলে পাশে থাকা কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা তার জন্য অনেক বেশি উপকার হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।